ওকে, ডিয়ার পার্টিসিপেন্ট, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসে জয়েন হওয়ার জন্য। আজকে সাধারণ বিজ্ঞানের তৃতীয় ক্লাস। আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমরা গতদিন পড়িয়েছিলাম জারণ বিজারণ। আপনাদের কারো কোনো সমস্যা যদি থাকে জারণ বিজারণ সম্পর্কে বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টসে অথবা আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আজকে আমরা চলে যাব অন্য একটা টপিকস নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। জারণ বিজারণ যেরকম গুরুত্বপূর্ণ ছিল, আজকের যে টপিকটা আমরা আজকে কভার করব সেই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা চলে যাই, সরাসরি ক্লাসে চলে যাই। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আহ অম্ল ক্ষার বিষয়ক যে টপিকটা, যেটা আমাদের খুবই পরিচিত একটা টপিক। আমরা সবাই এসিডের নাম জানি, ক্ষারের নাম জানি, ক্ষারকের নাম জানি। টার্মগুলো খুবই মানে পরিচিত আর কি। তো আজকে আমরা যেটা পড়বো এসিড। এসিড কাকে বলে এবং তাদের উদাহরণ কোন যৌগগুলো সাধারণত এসিড হয়, কোনগুলো ক্ষারক হয়, সেই দিকে হচ্ছে যে একটু আমরা পড়াশোনা করবো আর কি। তো বিগত সালের কোশ্চিন গুলোতে একটু দেখবেন যে এখান থেকে হচ্ছে যে অনেক কোশ্চিন হয়ে থাকে। তো বেসিক কোশ্চিন যেগুলো সেগুলো মূলত হয়ে থাকে যে আসলে এসিড বেস এগুলো কি এবং এদের উদাহরণগুলো, আর যে কিছু আছে যে আপনার পিএইচ ডিপেন্ডেন্ট, অর্থাৎ পিএইচ এর কাজ দিয়ে, পিএইচ দিয়ে কিভাবে আমরা এসিড আইডেন্টিফাই করতে পারি। বেসিক কিছু কোশ্চেন আসে পরীক্ষায়। তো আমরা বেসিক কোশ্চেনের সাথে পাশাপাশি যেহেতু নতুন ধরনের কোশ্চেন হতে পারে, কোন ধরনের কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা এনজয় করবেন। তো প্রথমে আসি, কি কেউ কি কিছু বলছেন? আপনারা অবশ্যই মাইক্রোফোনটা হচ্ছে যে মিউট করে রাখবেন কথা বলার সময়। আহ ক্লাসের সময় যদি কথা বলেন তাহলে ক্লাস নিতে সমস্যা হয়, সেই জন্য অবশ্যই মিউট করে নেবেন একটু দেখে। তো প্রথমে আমরা চলে আসি যে এসিড কি আসলে। এসিডটা কি? অ্যাসিড হলো একটা রাসায়নিক যৌগ। ঠিক আছে, অ্যাসিডটা হলো একটা রাসায়নিক যৌগ। কি ধরনের রাসায়নিক যৌগ সেটা আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ আছে যা প্রোটন, অর্থাৎ এইচ প্লাস আয়ন, এইচ প্লাস আয়নকে প্রোটন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন, হাইড্রোজেনে কি থাকে? একটা ইলেকট্রন, একটা প্রোটন থাকে। সো একটা ইলেকট্রন যখন চলে যায়, অর্থাৎ এখানে ওয়ান ইলেকট্রন ওয়ান প্রোটন, যখন একটা ইলেকট্রন চলে যায়, সে যদি কখনো যদি ইলেকট্রন ত্যাগ করে, তখন এই এইচ থেকে এইচ প্লাসে রূপান্তর হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো অ্যাটম থেকে একটা ইলেকট্রন চলে যদি যায়, ইলেকট্রন যদি চলে যায়, তাহলে সেই ইলেকট্রনের নেগেটিভ চলে যাওয়ার কারণে তার পজিটিভ যে চার্জ সেটা আধিক্যতা দেখা দেয়, অর্থাৎ প্রোটন সংখ্যা বেড়ে যায়, যার জন্য এখানে প্লাস চিহ্ন আর কি দেখানো হয়। তো এরকম কোন রাসায়নিক যৌগ যদি প্রোটন আয়ন দান করতে পারে বা প্রোটন দিতে পারে, এটাকে বলা হয় প্রোটন। এটা হচ্ছে যে হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন। বাট হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রন চলে যায়, তখন সেই হাইড্রোজেনে আর কোনো ইলেকট্রন থাকে না। সো হাইড্রোজেনে শুধু থাকে প্রোটন, যার জন্যই এইচ প্লাস, অর্থাৎ এইচ প্লাসকে বলা হয় প্রোটন, শুধু প্রোটন। তো এরকম কোন রাসায়নিক যৌগ যদি প্রোটন দান করতে পারে অ্যাকুয়াস সলিউশনে, তাহলে সেটা হচ্ছে যে অ্যাসিড। প্রোটন যারা দান করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। আর অপরদিকে আহ ইলেকট্রন জোড় যদি গ্রহণ করতে পারে, তাহলে তাদেরকে বলা হয় অ্যাসিড। তো আমরা প্রথম যে সংজ্ঞাটা সেটা আমরা শিখব, যে এইচ প্লাস ডোনেশন, এইচ প্লাস যদি ডোনেট করতে পারে তাহলে সে অ্যাসিড অথবা অম্ল। আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে অ্যাসিডের ডেফিনেশনের কথা বলা হচ্ছে, এই অ্যাসিডের ডেফিনেশনে দেখেন একটা প্রোটন, একটা আছে ইলেকট্রন। এই যে ইলেকট্রন প্রোটন, এই যে মানে এই যে সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, তো এক এক ধরনের সায়েন্টিস্ট এক এক ভাবে এই অ্যাসিডের সংজ্ঞা দিয়েছেন আর কি। তো এখানে কয়েকজনের নাম উল্লেখ আছে। আরহেনিয়াস, এটাকে বলে আরহেনিয়াস।
এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, আর্হেনিয়াস বলা হয়। অ্যাসিডের যে আর্হেনিয়াসের মতবাদ বা তত্ত্ব, সেইটা অনুসারে এখানে হচ্ছে যে এইচ প্লাস, তাহলে যে স্পেসিস কি করবে এইচ প্লাস ডোনেট করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড, তাদেরকে বলা হয় অ্যাসিড। আর যারা যে সাবস্টেন্স বা পদার্থ ওইচ মাইনাস ডোনেট করতে পারে তাদেরকে বলা হয় ক্ষারক। আর্হেনিয়াস মতবাদ অনুসারে এটা। আর বর্নস্টেড লৌরি মতবাদ অনুসারে যেটা, সেটা হচ্ছে যে যে সাবস্টেন্স, এটা ঠিক আছে, অ্যাসিডেরটা ঠিক আছে, অ্যাসিড কি করে প্রোটন ডোনেট করে, প্রোটন ডোনেট করে অর্থাৎ প্রোটন ছাড়ে। আর অপরদিকে ক্ষারক কারা, ক্ষারক হচ্ছে যে যারা কি করবে প্রোটন গ্রহণ করবে অর্থাৎ এইচ প্লাস গ্রহণ করবে, তারা হচ্ছে ক্ষারক, তাদেরকে বলা হয় বেস বা ক্ষারক বলা হয়। আর লুইস তত্ত্ব অনুসারে যেটা, এটা মডার্ন বলা হয়, লুইস তত্ত্বটা হচ্ছে মডার্ন। এইটা যেটা সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রন জোড়ের কথা বলা হচ্ছে, ইলেকট্রন জোড় গ্রহণ, যারা অ্যাসিড যারা তারা কি করে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন পেয়ার, যেটা ইলেকট্রন পেয়ার গ্রহণ করে বা ইলেকট্রন গ্রহণ করে। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে যে তোমার আপনার হচ্ছে যে ইয়া বেস। ঠিক আছে, তো আমাদের এগুলা বেসিক যে জিনিসটা এত কিছু না জানলেও চলবে, সেটা হচ্ছে যে আমরা প্রথম যে কথাটা বলবো, ইলেকট্রন আর প্রোটন, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, যেই সাবস্টেন্স প্রোটন ত্যাগ করে, তাহলে এর অপর, যেহেতু ইলেকট্রনের কথা যদি বলি তাহলে উল্টাটা হবে, যে যে সাবস্টেন্স গুলো ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, তাহলে সেইগুলা হবে অ্যাসিড। আমি যদি একদম ফ্রেশলি আপনাকে দেখাই যে অ্যাসিড কাদেরকে বলবো, অ্যাসিড হচ্ছে সেগুলোই, অ্যাসিড হচ্ছে সেগুলোই যারা কি করবে, অ্যাসিড হলো সেগুলোই যারা কি করবে প্রোটন এইচ প্লাস ত্যাগ করতেছে আর ইলেকট্রন মানে ইলেকট্রন গ্রহণ করতেছে। এটা হচ্ছে প্লাস মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ, গ্রহণ, আর হচ্ছে যে এখানে প্রোটন, এটা হচ্ছে যে ইলেকট্রন প্রোটন দান। সিম্পল কথা, অ্যাসিড হচ্ছে তারাই যারা প্রোটন গ্রহণ প্রোটন ত্যাগ করবে তারা হচ্ছে অ্যাসিড, আর ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে কয়েকটা তত্ত্ব, আর্হেনিয়াস, বর্নস্টেড লৌরি, লুইস তত্ত্ব, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা এটা দেখলে দেখতে পারেন, না দেখলে সমস্যা নাই, এগুলা থেকে ওরকম কোনো কোশ্চেন আসে না। আচ্ছা, আমরা এরপরে দেখি যে অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। আমরা মানে ন্যাচারালি যে জিনিসগুলো আমরা দেখি, হ্যাঁ, আমরা যখন কোনো আহ ফল খাই তখন আমরা দেখি যে যেই ফলটা টক স্বাদযুক্ত হয়, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে অ্যাসিড কিছু আছে, ঠিক আছে, অ্যাসিডিক কোনো সাবস্টেন্স আছে। আচ্ছা, আর একটা পরীক্ষা আছে যেটা পরীক্ষায় মানে খুবই আসতে পারে, যে একটা দ্রবণ বা একটা সলিউশন, সেখানে এটা অ্যাসিড কিনা, একটা দ্রবণ আপনাকে দেওয়া হলো এখানে, কিন্তু কোনো লেবেলিং করা হলো না, আপনি এই দ্রবণটা অ্যাসিডিক কিনা, অ্যাসিড অর বেস, এটা কি ক্ষারক না, ক্ষারক না অ্যাসিড, আপনি কিভাবে হচ্ছে যে এটা ডিটারমিন করবেন? এটা একটা টেস্ট করে, মানে আপনার হচ্ছে যে কি টেস্ট বলা যায়, মানে একদম সিম্পল, সেটা হচ্ছে লিটমাস পেপার টেস্ট। হ্যাঁ, এটাকে বলা হয় লিটমাস পেপার। ঠিক আছে, এটা একটা সাধারণ কাগজের মতোই, কিন্তু এটা স্পেশাল টাইপ অফ কাগজ, এটা হচ্ছে যে এই পেপারের নাম হচ্ছে লিটমাস পেপার। তো এই লিটমাস পেপার, যদি এই লিটমাস পেপারের কালার হচ্ছে যে নীল, যদি নীল, এই নীল লিটমাস পেপার যদি আপনি এই দ্রবণের মধ্যে দেন, এই লিটমাস পেপারটা যদি দেন, তাহলে এই নীল লিটমাস পেপার যদি লাল করে, অ্যাসিড হচ্ছে যে লাল, লাল হবে অ্যাসিডিক দ্রবণে, নীল লিটমাস পেপার যেটা সেটা হবে রেড। ঠিক আছে, রেড হবে, যদি রেড হয় তাহলে আপনি এটা ধরে নিতে পারেন যে এটা হচ্ছে যে অ্যাসিডিক, সলিউশনটা হচ্ছে যে অ্যাসিড, অ্যাসিড, রেড হলে অ্যাসিড। আর যদি নীলটা নীলই থাকে, হ্যাঁ, পরিবর্তন না হয়, তাহলে সেটা হবে বেস। বি ফর ব্লু, ঠিক আছে, বি ফর ব্লু, যদি নীল থাকে লিটমাস পেপার তাহলে
মানে এটা হচ্ছে বেস অর্থাৎ ক্ষারক, আর হচ্ছে যে আপনার যদি নীল না হয়ে যদি লাল হয়ে যায়, লাল যদি হয় তাহলে সেটা হবে অ্যাসিড। এটা হচ্ছে লিটমাস পেপার টেস্ট। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যদি ধাতব পদার্থের সাথে বিক্রিয়া করে তাহলে সেখানে হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে যে অ্যাসিডিক যে পদার্থ মানে যৌগগুলো আছে তার ধর্ম, বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, এই বৈশিষ্ট্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য বা নিচের কোনটি এখানে আসতে পারে টক শাকযুক্ত আপনারা যে ফলমূলগুলো খান, আমরা অ্যাসকর্বিক অ্যাসিড জানি, সাইট্রিক অ্যাসিড জানি, টার্টারিক অ্যাসিড জানি। ঠিক আছে, এই টক জাতীয় যেগুলো হয় মানে ফলমূলগুলো, সেগুলো কিন্তু অ্যাসিডিকের কারণেই। আচ্ছা, আর একটা টেস্ট পেপার আমরা যেটা পেপারের কথা বললাম যে লিটমাস পেপার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপারের হচ্ছে বর্ণটা কি হয়, চেঞ্জ হয়। আমি বলেছি বেজ অর্থাৎ ক্ষারক, ক্ষারক বি ফর ব্লু, বি ফর বি, অর্থাৎ বেজ যেটা বা ক্ষারক পদার্থ যেটা সেটা হয় নীল। অর্থাৎ লিটমাস পেপার যদি নীল লিটমাস পেপার হয়, সেইটা যদি আপনি ইয়েতে দেন, আপনার হচ্ছে সলিউশনে দেন, তাহলে কি হবে, নীল লিটমাস পেপার, সেটা কোনো বর্ণ পরিবর্তন হবে না, তখন আপনি বুঝবেন যে সেই সলিউশনটা কি বেস অর্থাৎ ক্ষারক। আর যদি নীল লিটমাস পেপার লাল হয়ে যায় তাহলে সেটা হবে অ্যাসিড। আর একটা হচ্ছে কি, ধাতুর সাথে যদি বিক্রিয়া করা হয়, ধাতু দ্যাট মিনস হচ্ছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলার সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে পারে। যেটা আমাদের খুব বহুল পরিচিত একটা উদাহরণ আছে, সেটা আমি একটু লিখে আপনাদেরকে দেখাই। সেটা কি, সেটা হচ্ছে যে জিঙ্ক H2SO4, এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট, আর এখানে H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে মেটালের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। এই মেটালের সাথে বিক্রিয়া হওয়ার কারণে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর একটা কমন বিক্রিয়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যাসিড এবং পানি, এই যে দেখেন, সরি, ক্ষার এবং অ্যাসিড, অর্থাৎ ক্ষারের সাথে অ্যাসিডের যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, লবণ এবং পানি উৎপন্ন হয়। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য অ্যাসিডের। অ্যাসিড প্লাস বেস যেটাই হোক, অ্যাসিড অর্থাৎ এটা যদি আমি অ্যাসিড হয় প্লাস বেস অর্থাৎ ক্ষারের সাথে যদি বিক্রিয়া হয়, তাহলে এখানে উৎপন্ন হবে সল্ট, আর এটা হচ্ছে ওয়াটার। এই বিক্রিয়াটাকে বলা হয় নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া, যেখানে নামটা দেওয়া আছে বাংলায়, প্রশমন বিক্রিয়া অথবা নিউট্রালাইজেশন বিক্রিয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য পড়লাম আমরা চারটা। একটা হলো যে এটা যদি খেয়ে দেখা যায় তাহলে স্বাদটা হয় টক জাতীয়। ঠিক আছে, আমরা মনে আছেন যে আপনার দইয়ে কোন অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এবং এটা যখন দেখবেন যে একটু টক জাতীয় হয়ে যায়, হ্যাঁ, নষ্ট হয়ে গেলে বা ইয়ে হলে, দুধ, দুধেও কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড আছে। ঠিক আছে, আচ্ছা, নীল লিটমাস পেপারকে লাল করবে, অর্থাৎ অ্যাসিড মানে হচ্ছে ভয়ঙ্কর, সেটা লাল হবে। আর যদি নীল লিটমাস পেপার নীলই থাকে দ্রবণের মধ্যে, তাহলে বুঝতে হবে হচ্ছে এটা ক্ষারক। আর ধাতুর সাথে যদি বিক্রিয়া হয় সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 4 নম্বরে যেটা ক্ষারের সাথে বিক্রিয়া যদি হয়, সেই বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, সল্ট এবং মানে লবণ এবং পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। ঠিক আছে, তাহলে লিটমাস পেপার খুব গুরুত্বপূর্ণ, প্রশমন বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমি যদি বলি যে অ্যাসিডের প্রকারভেদ। ঠিক আছে, অ্যাসিডের প্রকারভেদ যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব কি যে অ্যাসিড দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, অ্যাসিডটা হয় কয় ধরনের, দুই ধরনের অ্যাসিড হয়ে থাকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে জৈব অ্যাসিড আর হচ্ছে যে অজৈব অ্যাসিড। ঠিক আছে, সেটা হলো জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড।
তাহলে দেখেন জৈব অ্যাসিড কোনগুলো আর হচ্ছে অজৈব অ্যাসিড কোনগুলো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, জৈব অ্যাসিড হলো, দেখবেন মানে এটাকে ইংরেজিতে বলা হয় অর্গানিক অ্যাসিড, আর অজৈব যেটা সেটা হচ্ছে যে ইনঅর্গানিক অ্যাসিড। ঠিক আছে, আপনারা দেখেন অর্গানিক অ্যাসিড হচ্ছে যে এই যে এই যৌগগুলো দেখতে খুব বড় বড় হয়। হ্যাঁ, কার্বন, সরি, জৈব অ্যাসিড যেগুলো, অর্থাৎ এইখানে আমি যেটা দেখালাম যে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড হচ্ছে যে বড় বড় যৌগ হয়, বড় বড় হয়। ঠিক আছে, বড় বড় কেমন, এবং এখানে বেসিক যে কম্পোনেন্ট গুলো থাকে সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন বেশি থাকবে, কার্বন এবং হাইড্রোজেন বেশি থাকবে, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। যেমন আমি যদি বলি কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিড এটা কিন্তু জৈব অ্যাসিডের মধ্যে একটা শ্রেণী, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এই যে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের যে সাধারণ সংকেত COOH, তাহলে এই সংবলিত যত যৌগ থাকবে সবগুলো হচ্ছে যে অ্যাসিড। ঠিক আছে, আবার এইখানে দেখেন অ্যাসিটিক অ্যাসিড, একটা উদাহরণ দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড, এটা জৈব অ্যাসিড। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, জৈব অ্যাসিড গুলো এই সাধারণত কি হয়, দুর্বল প্রকৃতির হয়। আমাদের শরীরে, আমাদের খাবারে যেগুলো আছে ম্যাক্সিমাম যেগুলো, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবারে, ফল ফ্রুটসে যেগুলো থাকে, উম, মানে বেশিরভাগ হচ্ছে যে জৈব অ্যাসিড। ঠিক আছে, এবং এই জৈব অ্যাসিড গুলো কি, মানে দুর্বল জাতি, অর্থাৎ আমাদের শরীরে কিন্তু ক্ষতি হবে না। কিন্তু যদি মানে অজৈব অ্যাসিড হয়, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু খুবই শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, এই অ্যাসিড গুলো যদি আমাদের শরীরে কোথাও পড়ে তাহলে কিন্তু খুবই মানে ক্ষতিগ্রস্ত হইতে হবে, সেটা পুড়ে যাবে, এরকম শক্তিশালী অ্যাসিড। তো আল্লাহ আমাদেরকে এই শক্তিশালী যে অ্যাসিড গুলা সেগুলো কিন্তু আমাদের দেহে ওইভাবে দেয় নাই। আর এই জৈব অ্যাসিড যেগুলো সেগুলো হচ্ছে আমাদের আসে। এখন কথা হলো যে এখানে কিছু এক্সেপশনাল থাকতে পারে, যেগুলো পরীক্ষায় আপনার আসার সম্ভাবনা অনেক বেশি। একটু নোট নিবেন, সেটা হচ্ছে যে আমাদের শরীরে সাধারণত জৈব অ্যাসিড থাকে, কিন্তু একটা অজৈব অ্যাসিড খুবই বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, কে বলতে পারবেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরে কোথায় থাকে? একটু বলবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ঠিক আছে, একটু দেখেন যে এই যে আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে, ঠিক আছে, একটা জায়গায় অ্যাসিডটা থাকে, এবং আমাদের শরীরের সাথে আমাদের মানে রাসায়নিক পাকস্থলী থাকে। পাকস্থলীতে থাকে। আমাদের যে স্টোমাক, সেই স্টোমাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, এই খাবারটা ডাইজেস্ট করার জন্য, হ্যাঁ, এটাকে ভেঙে ভেঙে ফেলার জন্য এই অ্যাসিডটা দেওয়া হয়, এবং এই অ্যাসিডটাই হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আপনার হাতে যদি পড়ে, এই দেখবেন যে আপনার হাত কিন্তু পুড়ে যেতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেগুলা মানে খুবই মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড। তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে আমাদের দরকার, আমাদের স্টোমাকে, স্টোমাকে আমাদের যে খাদ্য, এই খাদ্যগুলো হজম করার জন্য, অর্থাৎ ভাঙার জন্য, সেই অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের জৈব অ্যাসিডই বেশিরভাগ থাকে। আচ্ছা, আমরা তাহলে জৈব অ্যাসিড দেখলাম। অজৈব অ্যাসিড যেগুলো দেখেন, অজৈব অ্যাসিড, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বললাম, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডও কিন্তু খুবই শক্তিশালী অ্যাসিড। এগুলো কিন্তু আমাদের শরীরে লাগলে কিন্তু ক্ষত হয়ে যেতে পারে। আর জৈব অ্যাসিড যেটা সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড দেখেন এখানে সাইট্রিক অ্যাসিড আছে, এখানে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, এগুলো হচ্ছে যে জৈব অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে যে লেবুতে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, এগুলো কিন্তু জৈব অ্যাসিড। আচ্ছা, এবার দেখবো আমরা যে কিছু অ্যাসিডের হচ্ছে ব্যবহারগুলো দেখবো, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো কি,
সেটা হলো, আমরা একটু দেখি। কিছু অ্যাসিডের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে এই অ্যাসিডের ব্যবহারগুলো খুবই বেশি। ঠিক আছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হয়, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। নাইট্রিক অ্যাসিড, এটাও খুব বেশি, মানে আমাদের এটা অত কনসার্ন না। তবে এই যে আমাদের বিভিন্ন ধরনের যে বিস্ফোরক পদার্থ যেগুলো থাকে, হচ্ছে যে টিএনটি, তারপর হচ্ছে যে আপনার টিএনটি, তারপর হচ্ছে যে এই সার উৎপাদনে আমাদের এই নাইট্রিক অ্যাসিডটা খুব দরকার হয় অনেক সময়। আমাদের নাইট্রেট সল্ট, আমরা সার যে দেই না, হ্যাঁ, এই নাইট্রেট সল্ট আমরা কিন্তু হচ্ছে যে এই, আমরা জমিতে প্রয়োগ করি। তো সেই নাইট্রেট সল্ট তৈরির ক্ষেত্রে তৈরি করার জন্য নাইট্রিক অ্যাসিডটা অনেক সময় দরকার হয়, বা শিল্প কারখানায় এটা ব্যবহার হয়। ঠিক আছে, এটা আমাদের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না। তবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি যেটা বললাম, যে আমাদের স্টোমাকে কিন্তু এটা প্রচুর পরিমাণে থাকে, আমাদের পিএইচ ওইখানে অনেক কম থাকে। হ্যাঁ, এই আমাদের ইয়েগুলোকে ইয়ে করার জন্য। আর একটা জিনিস, সেটা হচ্ছে ধাতু পরিষ্কার এবং রাসায়নিক উৎপাদনে এগুলা কমন ইউজ। আচ্ছা, এখানে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এবং এটাকে বলা হয় ভিনেগার। আমরা যে ভিনেগার খাই বাসা বাড়িতে অনেক সময় আচারে ইউজ করে থাকি ভিনেগার, এই ভিনেগারটা কিন্তু একটা জৈব অ্যাসিড। সেই জৈব অ্যাসিডের নাম হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড। এটা এখানে লেখা আছে অ্যাসিটিক অ্যাসিড। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক, ইথানোয়িক অ্যাসিড, এটা একটু লিখে রাখবেন নামটা, যে ইথানোয়িক অ্যাসিড। এখানে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট, মানে কত থেকে কত পার্সেন্ট, সেটা হচ্ছে 6 থেকে 10 জলীয় দ্রবণ। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলে থাকি, ভিনেগার বলে থাকি। ঠিক আছে, আমরা বাসা বাড়িতে যে ভিনেগার ইউজ করি, এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, যেটা পরীক্ষা খুবই এসে থাকে বিভিন্ন ধরনের পরীক্ষায়, সেটা হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এটা একটি কি কার্বক্সিলিক অ্যাসিড। আমি বলেছিলাম না যে COOH যে যৌগের মধ্যে থাকবে, COOH যে যৌগের মধ্যে থাকবে, সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে যে গ্রুপে থাকে, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপের একটা সদস্য, অ্যাসিটিক অ্যাসিড। আশা করি আমি বুঝাতে পেরেছি যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এটা একই জিনিস। এবং ভিনেগার কাকে বলে, ভিনেগার বলা হয় 6 থেকে 10% যে জলীয় দ্রবণ অ্যাসিটিক অ্যাসিডের, সেটাকে হচ্ছে যে ভিনেগার বলা হয়। এটা নোট নিবেন, এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসব যে ক্ষারক ও ক্ষার, বেজ অ্যান্ড অ্যালকালি। ক্ষারক কি, আমি আগেই যে ইয়াটা কি বলে আপনার সংজ্ঞা, এসিডের সংজ্ঞার ক্ষেত্রে বলেছি যে এসিড হচ্ছে তারাই যারা তাদের অ্যাকুয়াস যে দ্রবণ বা জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে, তারা হচ্ছে যে এসিড। আর ক্ষারক হচ্ছে তার বিপরীত। ক্ষারক হচ্ছে তারাই সেই সকল যৌগ যারা প্রোটন গ্রহণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এখানে দেখি, মানে প্রোটন কাকে বলে আমরা তো দেখেছি যে প্রোটন কি। তাহলে আমরা যদি এখানে দেখি যে যদি সি একটা কম্পাউন্ড হয়, সে যদি প্রোটন গ্রহণ করে, প্রোটন যদি গ্রহণ করে, তাহলে দেখা যাচ্ছে যে সেই কম্পাউন্ডের সাথে প্রোটনটা অ্যাড হলো। তাহলে এই যে সি, হ্যাঁ, এই সি কম্পাউন্ডটাকে আমরা বলবো হচ্ছে যে ক্ষারক। ঠিক আছে, আর ওই যে লুইস তত্ত্ব, লুইস তত্ত্ব মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান যেটা। তাহলে এইটার ক্ষেত্রে যেহেতু প্রোটন গ্রহণ হচ্ছে, তাহলে উল্টা কথা হবে, ইলেকট্রন জোড় যারা দান করবে তারাই হচ্ছে যে লুইস ক্ষারক, বা তাদেরকে বলা হয় ক্ষারক। আচ্ছা, আর একটা জিনিস, যে ক্ষারক আর ক্ষার, ঠিক আছে, ক্ষারক কোনগুলো ক্ষার কোনগুলো, এটা কিছুই না, জাস্ট জাস্ট হচ্ছে যে যেগুলো পানিতে দ্রবীভূত হয়, যে ক্ষারকগুলো, তাদেরকে ক্ষার বলা হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না।
এগুলা হচ্ছে যে আপনারা স্কেপ করতে পারেন, তবে সংজ্ঞাটা মনে রাখতে পারেন। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখব। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ক্ষারক এবং ক্ষারের, হ্যালো, কেউ কি কিছু বলবেন? আচ্ছা, এইখানে একটু দেখি। সেটা হচ্ছে যে ক্ষারক এবং ক্ষারের বৈশিষ্ট্য, এই 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলেছি অলরেডি, যে লিটমাস পেপার টেস্ট, লিটমাস পেপার টেস্ট যেটা, সেটা কি বলেছিলাম, যে নীল লিটমাস পেপার যদি নীলই থাকে তাহলে সেটা হবে ক্ষারক। অথবা আমরা যদি লাল লিটমাস পেপার আমরা যদি এখানে দিই দ্রবণের মধ্যে, লাল যদি লিটমাস পেপার দিই তাহলে সেটা যদি ব্লু থাকে, ব্লু হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বেস। আমি অলরেডি বলেছি যে বেস, বেস মানে হচ্ছে যে বি ফর বি, বেস, বুক, বেস ফর ব্লু। অর্থাৎ নীল লিটমাসকে নীলই রাখবে, অথবা লাল লিটমাসকে নীল করবে, ঠিক আছে। এটা হচ্ছে যে খুব মানে ইম্পর্টেন্ট একটা। আর 4 নাম্বার যেটা আমি বলেছিলাম ওইখানে, যে অম্ল অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি হয়, ক্ষারকের বিক্রিয়ায় কি বিক্রিয়া হয়, প্রশমন বিক্রিয়া। তো এখানেও তাই, যেহেতু আমরা বলেছিলাম অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সব সময় কি হয়, প্রশমন বিক্রিয়া হয়। তাও এবং প্রশমন বিক্রিয়ায় উৎপাদ কি হয়, মানে কি উৎপন্ন হয়, সেটা কিন্তু পরীক্ষায় আসার মতো। সেটা হচ্ছে যে কি উৎপন্ন হয়, আমরা বলেছি লবণ এবং পানি উৎপন্ন হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশমন বিক্রিয়া কাদের মধ্যে হয়, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে হয় প্রশমন বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চিন। সেটা হচ্ছে যে লবণ এবং পানি উৎপন্ন হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা যে লবণটা খাই সেই লবণটার নাম কি, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হতে পারে আমরা দেখি। সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটা হচ্ছে ক্ষারক, ক্ষারক, আর HCl এটা হলো অ্যাসিড। তাহলে এই দুটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, ঠিক আছে। অর্থাৎ ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে এখানে হলো লবণ, যেটা আমাদের খুব পরিচিত, আমরা যেটা বাসা বাড়িতে খাই, আর এটা হলো পানি। এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, যে প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে। এবং প্রশমন বিক্রিয়াটা কি। আচ্ছা, আমরা ক্ষারের বৈশিষ্ট্য দেখলাম, এখানে কিছু ক্ষারের উদাহরণ দেওয়া আছে। যেহেতু আমরা এই যে সাবান আমাদের খুব পরিচিত একটা পণ্য না, আমরা বাসা বাড়িতে কিন্তু সাবান ইউজ করি। আসলে সাবানটা কি জানা আছে কারো? সাবানটা কি? সাবানটা হলো এক ধরনের সল্ট, ঠিক আছে। সাবান যেটা আমাদের তৈরি করা হয় সেটা কিন্তু এক ধরনের সল্ট। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে যে আহ সাবানটা কি, সাবান হচ্ছে যে এখানে বিক্রিয়া হয় কিভাবে আমরা একটু দেখি। স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে, আমি সংকেত ভাবে লিখবো না, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা সাবানের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তাহলে আপনার এই যে এইটা যখন বিক্রিয়া করে তখন কি হয়, এখানে সোডিয়াম স্টিয়ারেট, অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট, ঠিক আছে, হ্যাঁ, যেটা সংকেত বলা হয় H35COONA। অর্থাৎ এই স্টিয়ারিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH35COOH। আই থিঙ্ক এটা মনে হয় স্টিয়ারিক অ্যাসিডের সংকেত, যেখানে কার্বনটা হচ্ছে 17। দ্যাট মিনস আমি বলেছিলাম না যে স্টিয়ারিক অ্যাসিড এটা কি অ্যাসিড, এটা তাহলে জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড। তাহলে এই জৈব অ্যাসিড
সেটা কার সাথে বিক্রিয়া করছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, করে এখানে কিন্তু সোডিয়াম স্টিয়ারেট তৈরি করে। এই সোডিয়াম স্টিয়ারেট যেটা, সেটাই হলো সাবান। ঠিক আছে, অনেকেই জানে না যে সাবানটা কি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সাবানটা কিছুই না, এটা হচ্ছে যে এক ধরনের সল্ট। যেই সল্টে সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করে? স্টিয়ারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম স্টিয়ারেট তৈরি হয়, সেটাই হচ্ছে সাবান। অপরপক্ষে ডিটারজেন্ট যেটা, সেটাও কিন্তু এক ধরনের সল্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে যে যৌগগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে ক্ষারক এবং ক্ষার। তো আমরা অনেক সময় সার প্রয়োগ করি না, সার কেন প্রয়োগ করা হয় কারো জানা আছে? আমাদের যে ফসল উৎপাদন করা হয়, তো মাটির কন্ডিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা অনেকে অনেক সার ইউজ করি, সেখানে সল্ট ইউজ করা হয়, অনেক সময় ক্ষারক জাতীয় পদার্থ অথবা অম্লীয় জাতীয় পদার্থ কিন্তু আমরা, বা রাসায়নিক সার আমরা কিন্তু প্রয়োগ করি। এটা কেন প্রয়োগ করতে হয়? মাটির কোয়ালিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, সেটা হচ্ছে পিএইচ। তাহলে মাটির পিএইচটা কন্ট্রোল করার জন্যই কিন্তু আমরা সার প্রয়োগ করে থাকি। আমরা অনেক সময় দেখি যে সেখানে বেশি পরিমাণ সার প্রয়োগ করলে দেখা যাচ্ছে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, আবার কম প্রয়োগ করলেও কিন্তু আমাদের ফসলটা নষ্ট হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে মাটির কোয়ালিটি নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যার জন্য মাটির যে পিএইচ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এই পিএইচটা কন্ট্রোল করে আমরা হচ্ছে কি করি? আমরা মাটির গুণাগুণটাকে রক্ষা করি। ঠিক আছে, আচ্ছা। অ্যামোনিয়া, অ্যামোনিয়া এটা খুব মানে আহ, পরিচিত একটা ইয়া। এটা আপনারা একটু রাখবেন যে আমাদের বাসা বাড়িতে যে টয়লেট্রিজ যেগুলা, দ্যাট মিনস হচ্ছে যে হারপিক যেগুলা ইউজ করা হয়, সেখানে কিন্তু অ্যামোনিয়া ইউজ করা হয়। অনেক সময় অ্যামোনিয়ার সাথে অনেক সময় হাইড্রোক্লোরিক অ্যাসিডও ইউজ করে, অনেক সময় সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু ইউজ করে। তো সেক্ষেত্রে আমাদের এগুলা নামগুলো কিছুটা জেনে রাখলে ভালো হয়। তবে মানে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যেমন সাবানের যেটা যে সাবানের মূল উপাদানটা কি, এটা কিন্তু এক ধরনের সল্ট। আপনারা দয়া করে মাইক্রোফোনটা মিউট করবেন, কারো যেন কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ডিয়ার পার্টিসিপেন্টস, হ্যালো। জি, একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমরা একটু আগে পড়েছি যে লুইস অ্যাসিড, লুইস ক্ষার। হ্যাঁ, লুইস অ্যাসিড এটা হচ্ছে যে ইলেকট্রন মতবাদ বলা হয়। এখানে কিন্তু ইলেকট্রন মতবাদ বলা হয় এই লুইস তত্ত্ব যেটা। ঠিক আছে, অর্থাৎ লুইস অ্যাসিড, লুইস ক্ষার তাদেরকে বলা হয় যে এই লুইস তত্ত্ব অনুসারে যেই অ্যাসিড গুলা অ্যাসিড তাদেরকে লুইস অ্যাসিড বলে, আর যেই ক্ষারক গুলা ক্ষার সেটাকে বলা হয় লুইস ক্ষার। তো এখানে যেটা আমি বলেছি যে এটার আরেকটা নাম কি? ইলেকট্রনিক মতবাদ বা ইলেকট্রন তত্ত্ব, ইলেকট্রনিক মতবাদ, সরি, ইলেকট্রনিক মতবাদ। যে ইলেকট্রন আদান প্রদান, তাহলে আমরা আগেই দেখেছি যে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড, তাহলে সেই সকল অ্যাসিড গুলোই হচ্ছে যে লুইস অ্যাসিড। আর যারা ইলেকট্রন কি করে, ত্যাগ করে, তারা হচ্ছে ক্ষারক। আচ্ছা, এইখানে আর তেমন কিছু দরকার নাই, আমার মনে হয় যে এই তত্ত্বটা একটু জানলেই এনাফ। যদি কেউ চান, উদাহরণ মানে আপনারা জেনে রাখতে পারেন। ঠিক আছে, কিছুই না। যাদের ইয়েতে আহ, সর্বশেষ শক্তি স্তরে আপনার অষ্টক পূর্ণ হয়ে তার থেকে বেশি ইলেকট্রন জোড় থাকে, তারা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, আর যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা হচ্ছে ক্ষারক। আর যারা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ তাদের অরবিটালে যে ইলেকট্রন খালি থাকে, সেই ইলেকট্রন তখন গ্রহণ করতে পারে, তাদেরকে বলা হয় অ্যাসিড আর কি। আচ্ছা, এখানে ওরকম কিছু দেওয়া আছে, আপনারা একটু দেখবেন যে এখানে উদাহরণ যেগুলো আছে, উদাহরণগুলো আমি একটু যদি বুঝিয়ে দিই তাহলে অবশ্য ভালো হয়, আপনাদের জন্য আশা করি ভালো হবে। আচ্ছা, একটু দেখেন, আমরা যখন ওয়াটারের সংকেত লিখি না,
যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন একটু দেখবেন যে ওয়াটারের মধ্যে, ওয়াটার আমরা তো H2O এভাবে লিখি, অ্যাকচুয়ালি এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? মনে করেন এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন, আর এখানে এই বন্ডে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এই অক্সিজেনের একটা ইলেকট্রন। তাহলে এইখানে তো অষ্টপূর্ণ হইতে হবে, অর্থাৎ এখানে আরো 2 জোড়া ইলেকট্রন কিন্তু এখানে অবশিষ্ট থাকে, এদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। লিখে রাখবেন, মুক্ত জোড় ইলেকট্রন। অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে তারাই যারা বন্ধনে আবদ্ধ হয় না, কিন্তু এরকম জোড়া অবস্থায় ইলেকট্রন গুলো এখানে অরবিটালে থাকে। তাহলে এই যে এখানে 2টা জোড়া যে ইলেকট্রন আছে, এরা কিন্তু এক্সট্রা এক্সট্রা অবস্থায় আছে, ঠিক আছে? এই ইলেকট্রন গুলো কি করে, তারা কিন্তু অন্য একজনকে, যার ইলেকট্রন ঘাটতি আছে, যেমন প্রোটনের সাথে প্রোটন, এখানে ইলেকট্রন ঘাটতি আছে, সো এই অক্সিজেন এই ইলেকট্রনটা এই প্রোটনকে দিতে পারে, ঠিক আছে? অথবা এমন স্পেসিস যেগুলোর ইলেকট্রন ঘাটতি আছে তাদেরকে দিতে পারে, অর্থাৎ শেয়ারিং করতে পারে। তাহলে এই যে ইলেকট্রন, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, তারাই হচ্ছে ইলেকট্রন দান করতে পারে। সে অর্থে যারা ইলেকট্রন দান করবে তারা হচ্ছে কি ক্ষারক, এবং তাদেরকে লুইস ক্ষার বলা হয়। অপরদিকে যেমন আমি যদি বলি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে দেখেন অ্যালুমিনিয়ামের 3টে অ্যালুমিনিয়ামের সাথে মনে করেন যে ক্লোরিন যুক্ত আছে, ঠিক আছে? ক্লোরিন যুক্ত আছে। তাহলে এই অ্যালুমিনিয়ামের, এইখানে দেখেন, এখানে 2টা, এখানে হচ্ছে যে 2টা, হ্যাঁ, 3টে, এই 3টে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের যে স্ট্রাকচারটা, এখানে দেখেন 3টা বন্ধনে 3 জোড়া ইলেকট্রন, অর্থাৎ 3 × 6টা ইলেকট্রন এখানে কিন্তু পার্টিসিপেট করতেছে। তাহলে এই অ্যালুমিনিয়ামে কিন্তু অষ্টপূর্ণ এখনো কিন্তু হয়নি, অর্থাৎ অষ্টপূর্ণ হওয়ার জন্য আরো 2টা ইলেকট্রন দরকার। তাহলে এমন একটা স্পেসিস যেখানে 2টা ইলেকট্রন সে নিতে পারবে, সো এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই জন্য লুইস অ্যাসিড হিসেবে কাজ করতেছে, সে কিন্তু 2টা ইলেকট্রন কারো কাছে গ্রহণ করতে পারবে, ঠিক আছে? এই জন্যই বলা হচ্ছে লুইস অ্যাসিড তারাই যারা ইলেকট্রন গ্রহণ করবে, আর লুইস বেস তারাই যারা ইলেকট্রন দান করতে পারবে। সুতরাং মানে বেশিরভাগ আমরা দেখবো যে লোন পেয়ার ইলেকট্রন যাদের আছে, বা যাদের ইলেকট্রন এভাবে ঘাটতি আছে, তারাই মূলত লুইস অ্যাসিড লুইস ক্ষার হিসেবে কাজ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বেন, এখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা কি, আমরা একটু আগেই লিটমাস পেপার টেস্ট দেখলাম না? লিটমাস পেপার, লিটমাস পেপার দিয়ে আমরা হচ্ছে যে অ্যাসিড না ক্ষার এটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক লিটমাস পেপার বাদে, লিটমাস পেপারের যে কাজটা, লিটমাস পেপার যে কাজটা করে, এটা তো একটা পেপার, পেপার দিয়ে আমরা সেই টেস্টটা করি। আর পিএইচ যেটা, এই পিএইচ, এই পিএইচটা কিন্তু এমন একটা প্যারামিটার, যেই পিএইচ এর মাধ্যমে আমরা কোন একটা দ্রবণ সেটা অ্যাসিড না বেস, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই পিএইচ মানে কি? পিএইচ এর যে ফুল মিনিং, আমরা যদি পিএইচ এর ফুল মিনিংটা যদি বলি, এটা অনেকে এভাবে লেখে বা বলে যে পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন বলে দেন তাহলে ভালো হয়। পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ যেই দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব যত বেশি, ঠিক আছে? হাইড্রোজেন আয়নের ঘনত্ব যত বেশি, অর্থাৎ যেই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যত বেশি, তাহলে সেটা হবে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে? তাহলে এইটাই হলো পাওয়ার অফ হাইড্রোজেন, যেটা সেটাই মাপা হচ্ছে যে পিএইচ। তাহলে পিএইচ মানে রাশিটা হলো এমন একটা রাশি, কোন একটা দ্রবণ সেটা অম্লতা না ক্ষারীয়তা মানে শো করবে, সেটা হচ্ছে যে এটার মাধ্যমে প্রকাশ করা হয়। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে ইকুয়েশন, সেটা হচ্ছে যে এটা দরকার, pH ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, pH ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, অর্থাৎ হাইড্রোজেন আয়নের
ঋণাত্মক লগারিদম যেটা সেটাই হচ্ছে তার পিএইচ। অর্থাৎ আপনি একটা দ্রবণের মধ্যে যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আপনাকে দেওয়া থাকে, তাহলে আপনি ওইটার পিএইচ নির্ণয় করতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কথার কথা, আপনি একটা দ্রবণ বলা হলো যে এখানে একটা দ্রবণ এর H+ এর ঘনমাত্রা হচ্ছে 10⁻³ ঠিক আছে, এত মোলার, যে এত ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হলো এটা। তাহলে আপনার এটার পিএইচ কত হবে? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻³ তাহলে এটা লগ করলে কি হবে? এটা হবে 3 ঠিক আছে, এটা 1 হয়ে যায়, আর এটা মাইনাস আর মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর 3 হয়ে যাচ্ছে। অর্থাৎ পিএইচ এর মান আপনি পেয়ে গেলেন 3। এখন পিএইচ এর একটা স্কেল আছে, ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু আসে। পিএইচ এর স্কেল হলো 0 থেকে 14 পর্যন্ত একটা স্কেল। যে স্কেলের মাঝামাঝি অর্থাৎ হচ্ছে 7, যেটা 7 আছে, এই 7 এর নিচে যেগুলো, যদি পিএইচ এর মান যদি 7 এর নিচে থাকে, অর্থাৎ 7 এর নিচে যে মানগুলো, সেটা হচ্ছে যে অ্যাসিড, সেই দ্রবণটা হবে অ্যাসিড। আর 7 এর উপরে যদি হয়ে যায়, ঠিক আছে, 7 এর উপরে, 7 এর উপরের ভ্যালু যেগুলো, সেগুলো হচ্ছে যে বেস। তাহলে পিএইচ এর মান যদি আপনাকে বলে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে আপনি বলতে পারবেন যে একটা দ্রবণ সেটা অম্লীয় না ক্ষারীয়, নাকি এটা নিরপেক্ষ। যদি 7 হয় তাহলে হয় নিরপেক্ষ, 7 এর উপরে হলে হয় সেটা হচ্ছে ক্ষারীয়, আর 7 এর নিচে যদি হয় তাহলে সেটা হবে অ্যাসিডিক বা অম্লীয়। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি, যেটাকে বলা হয় পিএইচ। পিএইচ এর ফুল মিনিংটা কি আমি যদি বলি, পিএইচ এর ফুল মিনিংটা হলো পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। কোনো একটা দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের শক্তি কেমন, সেইটাকে ধরে যে রাশিটা আমরা হচ্ছে যে বের করি, সেটা হচ্ছে পিএইচ। এবং সেই রাশিটা বের করার যে ইকুয়েশন, সেটা আমরা দেখলাম, পিএইচ ইকুয়াল টু মাইনাস মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, যে যদি বলা হয় যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এরকম দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা পিএইচ বের করতে পারি। এবং সেই পিএইচ পিএইচ যদি 7 এর নিচে হয়, তাহলে হয়ে যাচ্ছে সেটা অম্লীয়। যদি পিএইচ এর মান যদি কি হয়, 7 এর নিচে হয়, তাহলে সেটা অম্লীয়। অম্লীয় পিএইচ সমান সমান যদি 7 হয়, তাহলে হচ্ছে নিরপেক্ষ। আর পিএইচ যদি 7 এর উপরে হয়, তাহলে হয়ে যাবে সেটা ক্ষারীয়। ঠিক আছে, এবং একটা পিএইচ এর স্কেল কত? 0 থেকে 14 পর্যন্ত। 7 হলে সেটা নিরপেক্ষ, আর 7 এর নিচে 0 থেকে 7 এর নিচ পর্যন্ত যদি হয়, তাহলে সেটা অ্যাসিডিক অর্থাৎ অম্লীয়। আর 7 এর থেকে উপরে, 7 থেকে হচ্ছে 14 যদি হয়, তাহলে সেটা হয় ক্ষারীয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা কিন্তু অবশ্যই নোট রাখবেন। কারো কোনো বোঝার সমস্যা আছে? যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই বলবেন। ওকে, এরপরে আমাদের কয়েকটা জিনিস দরকার। পিএইচ কিন্তু আমরা দুই ভাবে মাপতে পারি, ঠিক আছে। পিএইচ মাপার জন্য দুইটা ওয়ে আছে, তার মধ্যে পিএইচ মিটার যেটা, সেটা খুবই নির্ভুলভাবে মাপা যায়। আর পিএইচ পেপার, এর আগে যেমন লিটমাস পেপার দেখলাম, এরকম পিএইচ পেপারও দেখা যায়, যে পিএইচ পেপার পাওয়া যায়, বিভিন্ন পিএইচ পেপার। এবং এখানে যে এই যে 1 থেকে 14 পর্যন্ত হচ্ছে, এই 1 থেকে 14 হওয়ার যে আপনার ইউনিট গুলো, সেটা বাড়ার সাথে সাথে সেখানে পেপারে হচ্ছে যে বর্ণ পরিবর্তন হয়ে যায়, রঙের পরিবর্তন। এই বর্ণের পরিবর্তনের সাথে সাথে আপনাকে ম্যাচ করতে হয়, যে আসলে পিএইচ 1 যদি হয়, তাহলে পেপারটার রং কেমন হয়। তাহলে সেরকম যদি হয়, তাহলে সেটার সেই দ্রবণের হচ্ছে পিএইচটা হচ্ছে যে 1। যদি 2 এর রঙের সাথে মিলে যায়, তাহলে সেটা হচ্ছে যে আপনার 2। এভাবে আপনাকে ম্যানুয়ালি আপনাকে দেখে কিন্তু এই পিএইচ মিটারটা আপনাকে হচ্ছে যে এই পিএইচ পেপার দিয়ে আপনাকে
আপনি মাপতে পারবেন। অর্থাৎ আপনার, আমি যদি বলি, আপনি মনে করেন যে সয়েলে পিএইচ কত আছে আপনি মাপতে চাচ্ছেন, তাহলে এখানে হচ্ছে যে আমি যদি বলি যে এখানে সয়েল, এই সয়েলটাকে আপনি পানিতে দ্রবীভূত করবেন। ঠিক আছে, পানিতে দ্রবীভূত করার পর আপনি পিএইচ যে পেপার, সেই পেপারটা এখানে ডুবালেন। পিএইচ পেপার, পিএইচ পেপার, এখন এই যে ডুবানোর সাথে সাথে সেখানে একটা রং তৈরি হবে। ঠিক আছে, ওই পেপারে একটা বর্ণ ধারণ করবে বা রং তৈরি হবে। সেই রংটা আপনি যেইখান থেকে ওই পেপারটা কিনেছেন তারা কিন্তু বলে দেয় যে এখানে একটা রং থাকলো, কথার কথা যে কমলা, কমলা রং। এই কমলা রং যদি হয় ওই পেপারটার, তাহলে মনে করেন যে এখানে পিএইচ আছে 4। ঠিক আছে, এইভাবে এই পিএইচ পেপার দিয়ে আপনাকে হচ্ছে মাপতে হয়। যদি মনে করেন যে একটা দিল লাল, লাল হয়ে গেছে, তাহলে এই লালের জন্য এখানে পিএইচ এর মান বলে দিল যে এখানে 5। তাহলে পিএইচ পেপারের রং যদি আপনি এখানে ডুবানোর পরে লাল রং বর্ণ হয়, তাহলে সেটা ধরে নিতে হবে আপনাকে পিএইচ। এরকম পিএইচ স্কেলের সাথে সাথে রঙের একটা মানে টেবিল থাকে। আপনি ওইটাকে ও, ইয়ে করে পেপারটাকে আপনি যে দ্রবণে পিএইচ মাপতে যাচ্ছেন সেই পিএইচ ওখানে মেপে ওই বর্ণটা যদি ধারণ করে, তাহলে ওই বর্ণ দেখে আপনাকে হচ্ছে যে পিএইচটা নির্ণয় করে নিতে হয়। আর একটা ওয়ে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে পিএইচ মিটার। এটা মিটার পাওয়া যায়, ইলেকট্রনিক যন্ত্র, যেটা হচ্ছে যে পানিতে সরাসরি ডুবাই দিলে সেখানে হচ্ছে পিএইচ শো করে। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা হচ্ছে যে পিএইচ এর মান মানব দেহের রক্তের, যে পিএইচ এর মান 7.35 থেকে 7.45। ঠিক আছে, তবে এখানে অনেক সময় বেশিরভাগ বইয়ে যেটা পাওয়া যায়, পিএইচ এর মান মানব দেহের রক্তের পিএইচ এর মান হচ্ছে যে 7.4। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। মানব দেহে যে রক্ত আছে সেই রক্তের পিএইচ হলো 7.4, অথবা এই রেঞ্জটা আপনারা অবশ্যই মনে রাখবেন, 7.4। তাহলে আমাকে একটু বলেন তো যে আমাদের যে রক্ত, সেই রক্তটা কি ক্ষারীয় নাকি অম্লীয় নাকি নিরপেক্ষ? একটু চ্যাট বক্সে জানাবেন। আমাদের যে শরীরের যে রক্তটা, সেটা কি ক্ষারীয় নাকি অম্লীয় না নিরপেক্ষ? একটু আমাকে জানাবেন যে পিএইচ যে স্কেল দেওয়া আছে 0 থেকে 14, আমি একটু আগে এটা বলেছি, সেটা কি ক্ষারীয় না অম্লীয় না নিরপেক্ষ? একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। ওকে, তাহলে এখানে পিএইচটা কি এবং পিএইচ মাপা যায় কিভাবে, এবং আমাদের আহ মানবদেহের রক্তের পিএইচ এর মানটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পিএইচ এর যে মানে ভ্যালুটা বা পিএইচ যে প্যারামিটারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। ঠিক আছে, আপনারা জানেন কিনা যে মেডিসিন আমরা যে খাই, আমরা মেডিসিন যে নেই শরীরে, এই মেডিসিনটা যে এখানে অ্যাবজর্ব হবে কিনা, এটা কিন্তু পিএইচ এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আপনার রক্তের পিএইচ হচ্ছে 7.4, তাহলে ওই ওষুধটা যদি 7.4-এ যদি অ্যাবজর্ব না হয়, তাহলে কিন্তু আপনার ওই ওষুধটা কাজে লাগবে না। ঠিক আছে, কোথায় গেলে কাজে লাগবে বা কোথায় গেলে অ্যাবজর্ব হবে আপনার শরীরে, তাহলে ওই পিএইচ এ গেলে আপনার হচ্ছে ওষুধটা কাজে লাগবে। এই জন্য আপনার ওষুধ তৈরি করতে গেলে আপনাকে পিএইচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। সে কোথায় হজম হবে বা কোথায় অ্যাবজর্ব হবে, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে দেখতে হয়। আচ্ছা, এরপরে এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, যে ইন্ডিকেটর। ইন্ডিকেটর হলো কি, যে ধরুন যে আপনি অ্যাসিড বেজ রিঅ্যাকশন হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে প্রশমন বিক্রিয়া। এখন এই প্রশমন বিক্রিয়া মানে একদম শেষ পয়েন্টটা, অর্থাৎ আহ মনে করেন যে একটা বিক্রিয়ায় 5 ml, একটু দেখায় আপনাকে, যে একটা বিক্রিয়ায় আপনি মনে করেন যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl দুইটাই শক্তিশালী, একটা হলো ক্ষারক একটা অ্যাসিড। এটা মনে করেন যে 5 ml আছে, এখানে মনে করেন 5 ml অ্যাসিড আমি অ্যাড করব। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং
H2O হবে। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড 5 ml আছে, 5 ml আমি অ্যাসিড দিলাম। হ্যাঁ, এদের যদি কনসেন্ট্রেশন যদি সেম হয় হতে পারে, সেটা সমস্যা না, কিন্তু এই সিস্টেমে এই বিক্রিয়াতে 5 ml, আপনার বিক্রিয়া 5 ml এর সাথে করার পর, ঠিক আছে, একদম রিয়াকশনটা পূর্ণ যখন হবে, ঠিক আছে, সেটা হলো বিক্রিয়ার এন্ড পয়েন্ট। ঠিক আছে। আর এই যে বিক্রিয়াটা যে হইল, আপনি বুঝবেন কি করে? যদি এটাও কালারলেস হয়, এটারও কালারলেস, এখন এখানে রিয়াকশন হয়ে যে আপনার যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, ঠিক আছে, দুইটাই কালারলেস, আপনি কিছুই বুঝতে পারতেছেন না, তখন এই যে বিক্রিয়াটা যে সম্পূর্ণ হইল, এই সম্পূর্ণ হওয়ার জন্য একটা আপনার ফরিং একটা রিয়েজেন্ট অ্যাড করা হয়, যেটাকে বলা হয় ইন্ডিকেটর। ঠিক আছে। এই ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করা হয়, তাহলে কি নির্দেশ করতেছে? সে নির্দেশ করতেছে কি যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে বা হয়নি। এবং সেটা কিভাবে নির্দেশ করে? নির্দেশ করে হচ্ছে যে তার একটা নির্দিষ্ট বর্ণ তৈরি করে, অর্থাৎ এইটার বা এটার যে কোনোটার সাথে কমপ্লেক্স তৈরি করে একটা বর্ণ তৈরি হয় নির্দেশক দিলে। আমি যেটা বললাম যে কালারলেস ছিল, যদি নির্দেশক ইউজ করা হয় তাহলে সেটা কালারফুল হয়ে যায়। অথবা কালারলেস হইলেও যখন অ্যাসিডের সাথে রিয়াকশন হয় তখন সেটা কালারফুল হওয়া শুরু করে। ঠিক আছে, তাহলে যে পয়েন্টে রিয়াকশনটা সম্পন্ন হলো, সেই সম্পন্ন মানে সেই পয়েন্টটা নির্ধারণের জন্য যে যৌগটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে যে নির্দেশক। তাহলে এই নির্দেশকগুলো কি ধরনের হয়? একটা জিনিস এখান থেকে মনে রাখবেন, সেটা হচ্ছে যে দুর্বল অ্যাসিড অথবা ক্ষারীয় যৌগ। তাহলে আমরা একটু আগে দেখেছি দুর্বল অ্যাসিড কারা হয়? জৈব যৌগগুলো দুর্বল অ্যাসিড হয়। তাহলে ওরকম কার্বন হাইড্রোজেন সংক্রান্ত সম্মিলিত যে ইয়াগুলো, সেগুলো হচ্ছে যে নির্দেশক হিসেবে কাজ করতে পারে। এবং তারা কি করে? বর্ণ পরিবর্তন করে। এটা খুব একটা বেশি মানে ইম্পর্টেন্ট না, তবে এতটুকু মনে রাখতে হবে, যেহেতু প্রশমন বিক্রিয়া আপনি পড়তেছেন, তাহলে প্রশমন বিক্রিয়াটা সম্পন্ন হলো কিনা সেটা নির্ণয় করার জন্য এই নির্দেশক ব্যবহার করা হয়। যে নির্দেশকগুলো কি হয়? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার জাতীয় পদার্থ যেগুলো, সেগুলো হচ্ছে যে কি করে? আপনার হচ্ছে যে এটা নির্দেশক হিসেবে কাজ করে। Okay. আমরা চলে যাই নেক্সটে। এখানে দুইটা মানে তিনটা এখানে হচ্ছে যে নির্দেশক, আপনি যেটা বললাম যে লিটমাস পেপার, লিটমাস পেপারে যে কালারটা চেঞ্জ হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের নির্দেশক, লিটমাস পেপার। আবার ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, এগুলোও কিন্তু কালার তৈরি করে বা কালার ইয়া চেঞ্জ মানে চেঞ্জ যে হচ্ছে, রিয়াকশন যে হচ্ছে, সেটা বোঝানোর জন্য এই নির্দেশকগুলো ব্যবহার করা হয়। এগুলো এক এক ধরনের, যেমন ফেনফথ্যালিন যেটা, সেটা অম্লীয়। ঠিক আছে। আর হচ্ছে যে মিথাইল অরেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে ক্ষারীয়। আচ্ছা, এরপরে এগুলা খুব একটা ইয়ে না আপনি, তবে বিসিএস পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট, মানে ইয়ার জন্য এই আহ, এগুলো কিন্তু সবই পড়তে হবে, কিন্তু আপনার সরকারি হাই স্কুল অথবা প্রাইমারি স্কুলের যারা দিবেন পরীক্ষা, তাদের জন্য কিন্তু এটা মানে সংজ্ঞাগুলো বা উদাহরণগুলো পড়লেই হবে। আচ্ছা, এখানে আরেকটা টার্ম যেটা, সেটা হচ্ছে বাফার সলিউশন, অর্থাৎ বাফার দ্রবণ। এখানে কিছুই না, শুধু আপনাকে বাফার দ্রবণটা কি সেটা আপনাকে বুঝতে হবে, আর কিছুই করতে হবে না। সেটা কি? বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ, যেই দ্রবণটা কি করে, আপনি যদি একটা দ্রবণ, যেমন আমাদের ব্লাডের কথাই বলি, আমরা ব্লাডের যে পিএইচ, ব্লাডের বা রক্তের পিএইচ আমরা কথা বললাম 7.4, এটা কিন্তু ভ্যারি করে না বেশিরভাগ। ঠিক আছে, অর্থাৎ আমরা অনেক কিছু খাই, কিন্তু সেটা খাওয়ার ফলে কিন্তু এটা এই ভ্যালুটা কিন্তু বেশি ভ্যারি করে না, যে 7.4 থেকে যে 2 হয়ে যাচ্ছে বা 10 হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু হয় না। অর্থাৎ এমন একটা বাফার দ্রবণ হলো সেই দ্রবণ, বাফার দ্রবণ হলো সেই দ্রবণ, অর্থাৎ বাফারিং হয় না। বাফারিং মানে কি? বাফারিং মানে হচ্ছে যে মানে জিনিসটা খুব স্লো, জিনিসটা হচ্ছে বাফারিং করতেছে, আমরা যেটা বলি বাফার দ্রবণ, অর্থাৎ পিএইচ এর মান যেটা খুব স্লো চেঞ্জ হবে, অর্থাৎ খুব সহজে কিন্তু চেঞ্জ হবে না, সেটাই হচ্ছে বাফার দ্রবণ। জি, এমন একটা দ্রবণ
যেই বাফার দ্রবণটা হলো এমন একটা দ্রবণ যেখানে পিএইচ এর মানটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকে, পিএইচ এর মানটা কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, খুব সহজে চেঞ্জ হয় না। এখন চেঞ্জ হবে কখন, পিএইচ এর মান কখন চেঞ্জ হয়? একটু আগে বললাম না, পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যদি কনসেন্ট্রেশন বাড়ে তাহলে পিএইচ চেঞ্জ হবে। আবার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন যদি কমে তাহলে পিএইচ এর মানটা কি হবে, অর্থাৎ বাড়বে। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়লে পিএইচ এর মান কমে, আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বাড়ে, কমে, তাহলে পিএইচটা বাড়ে আর কি, স্কেল অনুসারে পিএইচ বাড়ে। তো সেখানে হচ্ছে যে পিএইচ এর মানটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এমন একটা দ্রবণ যেখানে পিএইচ এর মানটা কনস্ট্যান্ট থাকে, যেমন আমাদের পিএইচ, রক্তের পিএইচ যেটা বললাম 7.4, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ধরনের যৌগ আছে, কিন্তু সিস্টেমটা এমন ভাবে তৈরি করেছে আল্লাহ তাআলা যে সেখানে পিএইচ এর মানটা কিন্তু এরকম স্থির থাকে, এই জন্য এটাকে বাফার দ্রবণ বলা হয়। এখন কিভাবে, যেমন আমরা মনে করেন যে আমরা অনেক কিছুই খাচ্ছি, খাইলে তো অনেক অ্যাসিড খাচ্ছি, অথবা আমরা ক্ষারীয় পদার্থ খাচ্ছি, তাহলে তো আমাদের ব্লাডের যে পিএইচ সেটা তো চেঞ্জ হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। এই জন্য এটা বাফার সিস্টেম। বাফার সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয় যেখানে দুর্বল অ্যাসিড বা তার কনজুগেট বেস থাকে, অথবা দুর্বল ক্ষারক, অথবা তার কনজুগেট অ্যাসিড থাকে। এই সিস্টেম দিয়ে যখন আহ, মানে সিস্টেমটা তৈরি করা হয় তখন সেখানে পিএইচ এর মানটা সহজে চেঞ্জ হয় না বা চেঞ্জ করে না। অর্থাৎ এখানে মনে করেন যে আমি যদি বলি যে এখানে অ্যাসিডিক অ্যাসিড, জৈব অ্যাসিড, হ্যাঁ এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড হয়, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে একটা হচ্ছে যে আপনার হচ্ছে শক্তিশালী আর একটা হচ্ছে যে দুর্বল। তো এরকম যখন সিস্টেম হয় তখন কি হয়, সরি, সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম, ভুল করলাম আমি, সরি, এখানে হচ্ছে যে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড দ্যাট মিনস হচ্ছে COOH, অ্যাসিড, আর এর সল্ট CH3OONA, এইটা একটা বাফার সিস্টেম হতে পারে। ঠিক আছে, এইখানে যদি আমি সামান্য পরিমাণ মানে শক্তিশালী অ্যাসিড অর্থাৎ HCl অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাই অ্যাড করি না কেন, এই দ্রবণটার পিএইচ চেঞ্জ হবে না, ডেল পিএইচ যেটা সেটা নট হবে, কনস্ট্যান্ট থাকবে। সাধারণত অ্যাসিড যদি দেই তাহলে তো সেখানে পিএইচ চেঞ্জ হওয়ার কথা, বা ওএইচ যেটাই দেই না কেন পিএইচ কিন্তু চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এখানে হয় না। এটাই হচ্ছে বাফার সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাফার সিস্টেমটা কি, যেখানে পিএইচটা চেঞ্জ হয় না। আমরা যদি অ্যাসিড, সামান্য পরিমাণ অ্যাসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যদি আমরা এখানে ইয়া করি তাহলে সেখানে কিন্তু পিএইচ চেঞ্জ হবে না। আমি যেটা বলেছিলাম যে আমাদের রক্তের যে সিস্টেমটা সেটা ক্ষারীয়, মানে অম্লীয় না নিরপেক্ষ না ক্ষারীয়, মানে অনেকে অ্যান্সার করেছেন সেটা হচ্ছে ক্ষারীয়, কারণ হচ্ছে 7 এর উপরে। ঠিক আছে, কিন্তু সেই ক্ষারীয়টা কি, মানে হালকা ক্ষারীয়। যদি 7 থেকে উপরে 14 যত কাছাকাছি যাবে তত এর স্ট্রেংথটা বাড়তে থাকে। আচ্ছা, আমরা বাফার সিস্টেম পড়ে ফেলেছি। এরপরে যেটা, বাফার সিস্টেমের হয়তো কোনো সল্ট, সল্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি যে প্রশমন বিক্রিয়া। তাহলে সল্ট তৈরি করতে হলে আমার দুইটা জিনিস লাগবে, একটা হলে অ্যাসিড লাগবে আর একটা লাগবে ক্ষার। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, এটা কোন অ্যাসিডের সংকেত, নাইট্রিক অ্যাসিডের সংকেত। এই নাইট্রিক অ্যাসিডের আর হচ্ছে যে ক্ষারের বিক্রিয়া হয়ে এখানে পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ পটাশিয়াম নাইট্রেট, এটা একটা সল্ট বা লবণ, আর এখানে H2O, পানি। আমি প্রশমন বিক্রিয়ার কথাটা আগেই বলেছি যে সোডিয়াম কি বলে সোডিয়াম ক্লোরাইড আর H2O, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সেটা উৎপন্ন হচ্ছে। যে কোনো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় সেখানে
সল্ট অর্থাৎ লবণ এবং পানি উৎপন্ন হবে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া বলা হয়। এটাকে নিউট্রালাইজেশন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে লবণ পানি উৎপন্ন হচ্ছে। এখন যে জিনিসটা এখানে বিভিন্ন প্রকার লবণের যে সাধারণ লবণ যেটা সেটা দেওয়া আছে, ক্ষারীয় লবণ এখানে দেওয়া আছে। এটা ক্ষারীয় লবণ বলতে ক্ষার। এই মোটামুটি সল্ট, অ্যাসিড, বেস এবং সল্টের উপর লেকচার। আমরা এরপরে চলে যাব কিছু কোশ্চেনে, যেগুলো বিগত সালে কোশ্চেনে এসেছিল, সেটা একটু দেখব। দেখেন, পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি? এটা আপনারা কিন্তু চ্যাট বক্সে অ্যান্সার করবেন। হ্যাঁ, চ্যাট বক্সে অ্যান্সার করবেন। পিএইচ থেকে কিন্তু কোশ্চেন হয়েছে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পিএইচ থেকে এসেছে। সেক্ষেত্রে একটু বলেন বা চ্যাট বক্সে অ্যান্সার দিবেন যে জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা হয়েছে সেটা কি ওই পিএইচ স্কেল থেকে কিন্তু, অর্থাৎ আমাদের যে পিএইচ স্কেল ছিল সর্বনিম্ন ছিল 0 আর সর্বোচ্চ ছিল কত 14। যেটা 7 ছিল সেটা নিরপেক্ষ, এর উপরে হচ্ছে যে ক্ষারীয় আর এর নিচে হচ্ছে অম্লীয়। তাহলে এখানে বলছে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কোনটা 14, এই জন্য এটা আনসার হবে 14। দেখেন এটা 46তম বিসিএস পরীক্ষায় এসেছে। So, এরপরে বিশুদ্ধ পানির পিএইচ কত? ঠিক আছে, বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ কি? বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। ঠিক আছে, অনেক সময় বাজারে যে পানিগুলো পাওয়া যায় সেক্ষেত্রে দেখবেন এখানে তারা কিন্তু মিনারেলস অ্যাড করে, বিভিন্ন ধরনের ইয়া অ্যাড করে। এখন কিন্তু ওই যে অ্যালকালি ওয়াটার পাওয়া যায়, কারণ সেখানে হচ্ছে যে পিএইচ এর মানটা একটু কম থাকে। কিন্তু বিশুদ্ধ পানি যদি হয়, ঠিক আছে, সেখানে পিএইচ এর মান কিন্তু আপনার 7 থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন, এগুলো কিন্তু পারতে হবে, এগুলো কিন্তু ভুল করা যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে এর পরবর্তী, নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড? ঠিক আছে, নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড? আচ্ছা, এই ইয়েটা আমি বলি নাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে যেগুলো আপনার হচ্ছে যে ধাতব মৌল যেগুলো আছে, ধাতব মৌলের অক্সাইড যদি হয় সেগুলো ক্ষারীয় হয়। আর অধাতব মৌল যেগুলো আছে সেগুলোর অক্সাইড হচ্ছে যে সাধারণত অম্লীয় অক্সাইড হয়। তো ক্ষারীয় এখানে দেখেন দুইটা মেটাল আছে। হ্যাঁ, এখানে দুইটা মেটাল এখানে দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইড আছে, আর এখানে তো এগুলা হচ্ছে অধাতব মৌল। সো এগুলা হওয়ার চান্স নাই, এই দুইটার মধ্যে হবে। এই দুইটার মধ্যে আবার ম্যাগনেসিয়াম আর জিঙ্কের মধ্যে ম্যাগনেসিয়ামটা হলো বেশি শক্তিশালী, অর্থাৎ ক্ষারীয় ধাতু, 2 নাম্বার গ্রুপে আছে। এই জন্য এই ক্ষারের যে অক্সাইড সেটা হবে ক্ষারকীয় অক্সাইড। আর এখানে একটু লিখে রাখেন যে জিঙ্ক, এটা হলো যে উভধর্মী অক্সাইড, অর্থাৎ এটা ক্ষারীয় অম্লীয় দুইভাবেই কিন্তু কাজ করতে পারে। এটা হলো উভধর্মী, উভধর্মী অক্সাইড। আমি এটা পরবর্তীতে পড়াবো, ওইখানে আমি কিছু ছন্দও দিয়ে দিব যে উভধর্মী অক্সাইড গুলো কোনগুলো। ঠিক আছে, তাহলে সাধারণত ধাতব মৌলের অক্সাইড যেগুলো সেগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড, আর অধাতব মৌলের অক্সাইড যেগুলো সেগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি পানির সাথে রিয়াকশন দেন তাহলে সেখানে অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে হাইড্রোজেন আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে? এখানে কি বলে বলেন তো? সেটা কি? সেটা হচ্ছে যে হাইড্রোজেন আয়নের সেটা পিএইচ। গুড। আচ্ছা, এরপরে দেখেন পিএইচ কি সেটা আমরা অলরেডি দেখেছি যে এখানে অ্যাসিড ক্ষারীয়, অ্যাসিড ও ক্ষারীয় নির্দেশক, অ্যাসিড ক্ষারীয় নিরপেক্ষ নির্দেশক, অ্যাসিড নির্দেশক, ক্ষারীয় নির্দেশক, কোনটা হবে? এগুলা, এটা কোনটা হবে একটু বলেন চ্যাট বক্সে।
ইয়েস, এটা হলো খ হবে। ওকে, এরপরে দেখেন মানুষের রক্তের পিএইচ কত? এটা কিন্তু খুব কমন কোশ্চেন। সেটা হলো 7.4। 6 নাম্বার, যেটা 6 নাম্বারের অ্যান্সার হবে বি। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করলে সেটা হয় কি? আশা করি উত্তরটা পারবেন। 7 নাম্বারের উত্তরটা বলেন। এটা হলো খ। 8 নাম্বারে বলেন তো, প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রশমন বিক্রিয়ায় কোন কোন পদার্থ উৎপন্ন হয়? লবণ এবং পানি। গুড। এই ছিল আজকের অ্যাসিড এবং অ্যাসিড ক্ষার এবং লবণের উপর লেকচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যা যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আর যদি বুঝতে সমস্যা হয়, আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে বলবেন। আর তাছাড়া নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবার। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।